হিমেল আশরাফ কেন আবারও? মানে হিমেল আশরাফের বাইরে কি আপনি অন্য কাউকে নিয়ে ভাবতে চাচ্ছেন কিনা? এমন না যে হিমেল আশরাফের সাথে কাজ করা যাবে না সেটা না। কিন্তু প্রশ্ন আসছে যে আর কারো সাথে কাজ করবেন না এরকম কোনো বিষয় আছে কিনা? শাকিব খানকে বিপদে ফেলার আমি কে? শাকিব খানকে বিপদে ফেললে শাকিব খান নিজেই ফেলবে, আবার বিপদ থেকে রক্ষা করলে নিজেকে নিজেই রক্ষা করবে, আমি কেউ না। অ্যাকচুয়ালি উৎসব এবং বনলতা এক্সপ্রেস একটা মানে তাদের জার্নিটা অনেক নাইস। এ ধরনের ছবি আরো বেশি হওয়া দরকার। আমি এই দুটো ছবির সফলতা নিয়ে খুবই উচ্ছ্বসিত। এর বাইরে যে ছবিগুলা হয়েছে আসলে নাম সর্বস্ব ছবিতেই রূপান্তরিত হয়েছে। রকস্টার আমি শুনেছি বাইরে থেকে 10.5 কোটি খরচ হয়েছে। বাংলাদেশের মার্কেট কি 10.5 কোটির আছে? 10.5 কোটি অ্যাচিভ করতে গেলে কত কোটি টাকা সেল করতে হয় তা কি সেই প্রডিউসার হিসাব করেছে? অনেকেই গত ২-২.৫ বছরে অনেকেই অনেক রকম ট্যাগ নিতে হয়েছে। তো সেক্ষেত্রে আবারও আপনি কাজে ফিরেছেন এবং চলচ্চিত্র নির্মাণে আসছেন। কিন্তু অনেকেই এখানে প্রশ্ন তুলেছে যে হিমেল আশরাফ কেন আবারও? মানে হিমেল আশরাফের বাইরে কি আপনি অন্য কাউকে নিয়ে ভাবতে চাচ্ছেন কিনা? এমন না যে হিমেল আশরাফের সাথে কাজ করা যাবে না সেটা না। কিন্তু প্রশ্ন আসছে যে আর কারো সাথে কাজ করবেন না এরকম কোনো বিষয় আছে কিনা? না দেখেন, আপনি হয়তো নিজেই দেখবেন যে আমার জানারা কিন্তু ফ্যামিলি ফ্যামিলি মুভি, লাভ মুভি আমার জানারা। আমি এই জানারাতে কাজ করতে পছন্দ করি। আমি সুলতানা বিবিয়ানা হিমেল আশরাফকে নিয়ে করেছিলাম, আমি প্রিয়তমা করেছি, আমি রাজকুমারও ফ্যামিলি ড্রামা অ্যাজ ওয়েল অ্যাজ লাভ ড্রামা। তো আপনি আমাকে বলতে পারবেন কি যে রাজকুমারের পরে যে কটা মুভি বাংলাদেশে রিলিজ হয়েছে আউট অফ আউট রোমান্স অ্যান্ড ফ্যামিলি। ঠিক প্রাসঙ্গিক আলাপেই প্রশ্ন রেখেছেন কামরুজ্জামান বাবু, নাগরিক টিভির হেড অফ প্রোগ্রাম। উনি লিখেছেন যে শাকিব খানের পরপর দুটি ছবি মুখ থুবড়ে পড়ার পর আশাদ আদনান আপনি হিমেলকে কি বিপদে ফেলতে যাচ্ছেন? আর কত নতুনদের নিয়ে আসা উচিত? বাবু ভাই কি মিন করতে চেয়েছে আমি বুঝেছি। বাবু ভাই কোন কোশ্চেনটা করেছে, কি উত্তর জানতে চাচ্ছে সেটাও আমি বুঝেছি। বাবু ভাইয়ের আজকে আসার কথা ছিল, উনি আসেননি, উনি আমাকে ফোনও দেননি। যাই আচ্ছা। হোক, বাবু ভাইয়ের প্রশ্নের উত্তর, হিমেল আশরাফ নিয়ে কাজ করছি, এটার সাথে শাকিব খান কোত্থেকে যুক্ত হইলো বুঝতে পারলাম না। প্রথম উত্তর হচ্ছে এইটা। আর শাকিব খানকে বিপদে ফেলার আমি কে? শাকিব খানকে বিপদে ফেললে শাকিব খান নিজেই ফেলবে, আবার বিপদ থেকে রক্ষা করলে নিজেকে নিজেই রক্ষা করবে, আমি কেউ না। রাইট। সো গত ২-২.৫ বছরের ভেতরে আপনি ইন্ডাস্ট্রির কতটা উন্নয়ন দেখলেন? অনেকেই আপনার বাইরে কাজ করেছে, নতুন প্রোডিউসার এসছে, নতুন কেউ ট্রাই করেছে। ২ টা ছবি ভিন্ন ক্ষেত্রে হিট হয়েছে, 'উৎসব' এবং 'বনলতা এক্সপ্রেস'। সব মিলে আপনার অবজারভেশন কি? অ্যাকচুয়ালি উৎসব এবং বনলতা এক্সপ্রেস একটা মানে তাদের জার্নিটা অনেক নাইস। এ ধরনের ছবি আরো বেশি হওয়া দরকার। আমি এই দুটো ছবির সফলতা নিয়ে খুবই উচ্ছ্বসিত। এর বাইরে যে ছবিগুলা হয়েছে আসলে নাম সর্বস্ব ছবিতেই রূপান্তরিত হয়েছে। বড় আর্টিস্ট, বড় হাউস, বড় প্রডিউসার, অনেক টাকা, সবকিছু ছিল, কিন্তু কি জানি একটা নাই। সেই নায়ের ভিতর দিয়ে আসলে গত ২ বছর বা ২.৫ বছর ইন্ডাস্ট্রিটা গিয়েছে। এটার ব্যতিক্রম উৎসব, এটার ব্যতিক্রম বনলতা এক্সপ্রেস, এটার ব্যতিক্রম এই ঈদে রৈদ, এটার ব্যতিক্রম বনলতা সেন। এইগুলো ব্যতিক্রম ছবি। অর্থাৎ এর আপনি বাইরে জি, মানে সামাজিক গল্পে বাংলাদেশকে ফেরার জন্য বলছেন যে এগুলোই দর্শকরা সবচেয়ে বেশি রিসিভ করবে। আমরা তো আমাদের গল্প বলবো। আমরা কেন অন্যের গল্প বলবো? আমাদের দেশের মানুষের গল্প আমাদের বলতে হবে। আমাদের সাধারণ মানুষের গল্প আমাদের বলতে হবে। আমি তো মনে করি ভালোবাসার কোনো বিকল্প নাই এই পৃথিবীতে। ভালোবাসা দিয়ে মাউন্ট এভারেস্টও জয় করা যায়, আমি বিশ্বাস করি। ভালোবাসার গল্প বলতে হবে। পরিবার ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না। পরিবার ছাড়া সে নিঃসঙ্গ একাকী জঙ্গলের একটা মানুষে পরিণত হয়। সুতরাং পারিবারিক গল্প বলতে হবে। এর পাশাপাশি কিছু মজা লাইফে থাকে, আমরা সেগুলো এনজয় করার চেষ্টা করি। সুতরাং কিছু মজার সিকোয়েন্স ছবিতে থাকতে হবে। কিছু দুঃখ জীবনে থাকে, সেই দুঃখর কিছু টাচ ছবিতে থাকতে হবে। এগুলো দেখেন আপনি বনলতা এক্সপ্রেসে কিন্তু পুরোপুরি আছে। একটি একদম, লাশের একদম। কথা আছে, সামাজিক একটি ছবি যেটা মজার বলতে কথা বোঝায়। আছে। সামাজিক গল্প। রাইট।
রাইট, সাথে একটু ছোট্ট করে একটা নিটল প্রেমের গল্প ঢুকিয়ে দেওয়া হয়েছে সাবিলা নূরার এর মধ্যে, ডাক্তার আমাদের শরীফুল রাজের মধ্যে। আমার কাছে অসম্ভব ভালো লেগেছে ছবিটা। তাহলে আরশাদ আদনান, আপনার কাছে যদি জানতে চাই, নিশ্চয়ই স্টার কাস্ট বা স্টারডম সুপারস্টার খুব বেশি ফ্যাক্ট না, যদি গল্পের মানে শক্তি থাকে। স্টার কাস্ট বা স্টারডম ফ্যাক্ট হচ্ছে বাজেট নির্ভর ছবির জন্য। গল্পের শক্তি দিয়ে যদি আপনি স্টার কাস্ট না করে হ্যাঁ, বড় বাজেট দিয়ে ছবি বানান, তাহলে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে একটু ঝামেলা, কারণ আমাদের মাল্টিপ্লেক্স গুলো এখনো হয়ে ওঠেনি। এখনো সিঙ্গেল স্ক্রিনের আয়ের দিকে আমাদের তাকিয়ে থাকতে হয়। মাল্টিপ্লেক্স যদি অনেকগুলা হয়ে যেত, তাহলে কিন্তু স্টার কাস্ট আর ফ্যাক্টর হবে না। আচ্ছা, তখন কিন্তু গল্পের জোরটাই প্রধান হয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে বড় বাজেটের ছবি করতে গেলে স্টার কাস্টের একটা ব্যাপার আছে, কারণ এই কয়েকটা মাল্টিপ্লেক্সে আপনি চালিয়ে সে বাজেটটা কভার করতে পারবেন না। উৎসব এবং বনলতা এক্সপ্রেস কিভাবে পারলো? তাদের তাদের যে টার্গেট অডিয়েন্স ছিল, তাদের যে বাজেট ছিল, সেই অনুযায়ী তারা পেরেছে। আচ্ছা, আপনি বললেন হাই 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 বাজেটের কথা। হাই বাজেটের দেখেন ছবি তো রিস্ক হয়ে যায়। দেখেন আপনি তো নিশ্চয়ই শুনেছেন যে রোজার ঈদে একটা ছবি রিলিজ হয়েছে, 10-12 কোটি, 15 কোটি, 16 কোটি টাকা খরচ প্রিন্স করেছে। ডিজাস্টার, রকস্টারের অবস্থা খারাপ, মানে হ্যাঁ, এগুলো তো। রকস্টার আমি শুনেছি বাইরে থেকে 10.5 কোটি খরচ হয়েছে। বাংলাদেশের মার্কেট কি 10.5 কোটির আছে? 10.5 কোটি অ্যাচিভ করতে গেলে কত কোটি টাকা সেল করতে হয় তা কি সেই প্রডিউসার হিসাব করেছে? বা 15 কোটি টাকা অ্যাচিভ করতে গেলে, আমি লাভের কথা বাদ দিলাম, আগে আসলটা অ্যাচিভ করতে গেলে কত কোটি টাকা সেল করতে হবে সেটা তো হিসাব করতে হবে ভাই। রাইট, আপনি যে বাজেটে ছবি বানাবেন, আপনি যা সেল করবেন, আপনার হিসাব রাখতে হবে। আপনার ফুটফলস কত হলো, আপনাকে এটা হিসাব করতে হবে। ফুটফলস এর উপরে কাউন্ট হবে আপনার টাকা। আপনার 3 কোটি টাকার বাজেটের ছবির ফুটফলস আর 15 কোটি টাকা বাজেটের ছবির ফুটফলস দিয়ে তো আপনার বাজেট উঠবে না। সুতরাং আমরা কেন বাজেটের পিছনে দৌড়াচ্ছি, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় কোশ্চেন। আচ্ছা, কিছুদিন আগে একটা সেমিনার করেই অনেকে প্রশ্ন তুলেছেন, কয়েকজন প্রডিউসার ছিলেন, ডিরেক্টর ছিলেন, যে শাকিব খানের সম্মানই কমানো উচিত। আব্দুল আজিজ সরাসরি বললেন ওই ইয়েতে, এবং পরবর্তীতে মিডিয়াতে বললেন যে স্যাটেলাইট যার যত, তার তেমন সম্মানই হওয়া উচিত। এটা কলকাতার ভাষার কথা বলছেন উনি। আমি কয়েকটা ক্লু দিই, তারপর আপনি বলেন। না, যেমন আমি আপনাকে আগে উত্তরটা এটা দিয়ে নেই। কলকাতাতে এই সিস্টেম চলে এখন থেকে 6-7 বছর, 8 বছর ধরে। আচ্ছা, কলকাতার হিন্দুয়ানি সিস্টেম যদি বাংলাদেশে নিয়ে এসে যদি এই কথা বলতে চায়, স্যাটেলাইট রাইটের উপরে তার 50% না কত ভ্যালু হবে, এটা নট কোনোভাবেই ভায়াবল কোনো কথা হতে পারে না। মানে এটা কোনো স্বীকৃত কোনো নিয়ম আছে নাকি কোথাও, যে স্যাটেলাইট রাইটস কোনো শিল্পীর হয়, মানে ওই অনুযায়ী ওর পারিশ্রমিকটা হয়? মানে উনি কলকাতাতে আমি শুনেছি ওনাদের মুখেই, যারা কলকাতার সাথে কাজ করে, যে কলকাতাতে দেবের স্যাটেলাইট ভ্যালু এত, জিতের স্যাটেলাইট ভ্যালু এত, এরকম আমার কানে শোনা। আমি সেই হিসাবে বলছি কথাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। যদিও খোরশেদ আলম খসরু সহ আরো কয়েকজন প্রডিউসার বলেছেন যে এটা নিয়ে ভাবা উচিত অন্তত, এবং ডেফিনেটলি ভাবা উচিত। অনেকে উদাহরণ দিয়ে বলেছেন যে মান্না ভাই থেকে শুরু করে রুবেল ভাই যখন রোল করতেন ইন্ডাস্ট্রি, তখন কোন একটা ছবি যখন ফ্লপ হতো, তার পরবর্তীতে তার রেমুনারেশন কমিয়ে একটা ম্যানেজ করতেন। তো ওই জায়গাটায় মানে যদিও কথা বললেই অনেকে ভেবে বসে শাকিব খানের সমালোচনা করা হচ্ছে, কিন্তু ফ্যাক্ট ইজ দ্যাট এগুলো নিয়ে কথা হচ্ছে। আপনার কি এগুলোর উত্তরও আছে। মান্না ভাই, রুবেল ভাই, ওনারা যখন কাজ করতেন, একটা হিসাব করলে দেখা যায় মান্না ভাইয়ের কিন্তু 6টা-8টা ছবি একটা বছরে রিলিজ হইতো। রুবেল ভাইয়েরও কিন্তু 6টা-8টা ছবি রিলিজ হইতো। সুতরাং এভারেজে কিন্তু একটা উইন উইন সিচুয়েশন প্রডিউসার এবং নায়ক দুজনই থাকতো। এখন আপনি যদি মনে করেন শাকিব খানকে 1 নম্বর নায়ক বাংলাদেশে, সে বছরে কয়টা ছবি দেয়? 2টা ছবি দেয়। একটা ছবি ফ্লপ হলে আরেকটা ছবিতে সে রেমুনারেশন কমালে কি হবে, এটা আপনারা দর্শকরা ভালো সিদ্ধান্ত নিতে পারবেন এটা থেকে। ছবির সংখ্যা যদি বাড়ে, মাল্টিপ্লেক্স যদি বাড়ে, সেক্ষেত্রে রেমুনারেশনের অ্যাডজাস্টমেন্ট, প্রথম কথা হচ্ছে সিঙ্গেল স্ক্রিন গুলাকে মাল্টিপ্লেক্সে রূপান্তরিত করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন সিস্টেমটাকে ঠিক করতে হবে। তৃতীয় কথা হচ্ছে 1 সপ্তাহ 2 সপ্তাহ পর পাইরেসি হয়ে যাবে, এই ভয় থেকে নিজেকে মুক্ত রাখতে হবে।
রাইট। চতুর্থ কথা হচ্ছে খসরু ভাই যেটা বলেছেন যে পারিশ্রমিকের ব্যাপারটা নিয়ে ভাবতে হবে।